15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ, সাব জেলেই রাখার সিদ্ধান্ত। পলাতকদের আত্মসমর্পণে 7 দিনের মধ্যে বিজ্ঞপ্তি। তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে ফের তাগিদ বিএনপির, নিরপেক্ষতাই বুঝিয়েছে দাবি আইন উপদেষ্টার। বিকেলে যমুনায় এনসিপি জামাতের সঙ্গে বৈঠক। তত্ত্বাবধায়ক ফিরলে অন্তর্বর্তী সরকারে প্রভাব পড়বে না। দ্বিতীয় দিনের শুনানি শেষে আইনজীবী, সব পরিস্থিতি মাথায় রেখে মাঠ প্রশাসনকে প্রস্তুতির নির্দেশ ইসির। 7 মাসের মাথায় পটুয়াখালীর শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলার রায়, 2 জনকে 13 বছর, 1 জনকে 10 বছরের কারাদণ্ড। স্বজনদের অসন্তোষ। এবং রাজধানীতে গাড়ির শোরুমে পলাতক যুবলীগ নেতার চাঁদাবাজি, বিদেশে বসেই নিয়ন্ত্রণ, টাকা না দিলে ককটেল বিস্ফোরণ, হত্যার হুমকি। স্বাগত। এখন বিকেলের আয়োজনে শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি গালিব ইবনে রিয়াদ। অবশেষে গুমের 2 মামলা সহ মানবতা বিরোধী 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের 7 দিনের মধ্যে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশও দেন আদালত। এর আগে বুধবার সকালে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সেনা হেফাজতে থাকা ওই 15 কর্মকর্তাকে। আরও জানাচ্ছেন তহিদুল তারেক। শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সেনা হেফাজতে থাকা 15 সেনা সদস্যকে। গেল 11 অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাদেরকে হেফাজতে নেয় সেনাবাহিনী। কড়া নিরাপত্তায় ভোরবেলায় আদালত শুরুর আগেই আসামিদের প্রিজন ভ্যানটি হাইকোর্টে পৌঁছালেও সকাল 8:15টায় তাদের হাজির করা হয় ট্রাইব্যুনাল 1-এ। এ সময় প্রসিকিউশন 13 জনের বিরুদ্ধে 2টি গুমের মামলা ও 2 জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে রামপুরায় হত্যা মামলায় আসামি হিসেবে তুলে ধরে। শুনানির পর প্রসিকিউশন জানায়, আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ 20 নভেম্বর ধার্য করা হয়েছে। এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসোলুট অথরিটি কারা কর্তৃপক্ষের, অর্থাৎ সরকারের। আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে। আগামী 5 ও 20 নভেম্বর এই 3 মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এদিকে আসামি পক্ষের দাবি, অভিযুক্ত সেনা সদস্যরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। এ সময় তাদের সাব জেলে রাখা হবে বলে জানান তিনি। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে। তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে। যারা সত্যিকারে অপরাধ সংগঠিত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে। এই অফিসার অত্যন্ত বলিয়ান এবং তারা নির্দোষ এবং তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবে বলে আমরা আশা করি। তিনি আরও দাবি করেন, আসামিরা কাস্টডিতে নয় বরং সেনা আইন অনুযায়ী আর্মির অ্যাটাচমেন্টে ছিল। আগামী শুনানিতে তাদের জামিন আবেদন করা হবে বলেও জানান এই আইনজীবী। এদিকে 3 মামলায় শেখ হাসিনা সহ পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আত্মসমর্পণে আগামী 7 দিনের মধ্যে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। এদিকে অভিযুক্ত সেনা সদস্যদের ট্রাইব্যুনালে হাজির করার ঘটনাকে বড় অর্জন বলছেন গুমের শিকার ভুক্তভোগীরা। আসামিদের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে আদালতে আনায় ক্ষোভ জানান অনেকেই।
এদিকে অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করায় সেনা প্রশাসনকে সাধুবাদ জানান আইন উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাহরিয়ার পুলক। সব সংশয় কাটিয়ে গুম ও মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দীর্ঘ প্রতীক্ষার পর এই দৃশ্যকে বিশাল অর্জন বলছেন ভুক্তভোগীরা। তবে আসামিদের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে আদালতে আনার ঘটনায় ক্ষুব্ধ গুমের শিকার ব্যক্তি ও তাদের স্বজনরা। আমার স্বামীকে নাকি ইন্ডিয়া নিয়ে গেছে, তাকে নাকি মারা হয় না, এটা বলছে জিয়াউল হাসানের ছোট ভাই। এসি ভ্যানে করে আনা হয়েছে, যেটা আসলে ঠিক না। এই গুমের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচার যাতে হয় বাংলা। এই বাহিনীতে যেন এইরকম মানুষের সৃষ্টি না হয়, যেন তারা এই কাজ করে তাদের প্রমোশন পুষ্পদবি বাগাই নেওয়ার চেষ্টা করে। আয়নাঘরে দীর্ঘ ৮ বছর গুমে থাকা ব্রিগেডিয়ার আব্দুল্লাহ হিল আমান আল আজমি বলেন, যারা অপরাধ করেছেন, যারা বাহিনীর বাইরে গিয়ে কাজ করেছেন, তাদের কারণে সেনাবাহিনীকে দোষারোপ করা উচিত হবে না। কঠোর শাস্তি চান মানবতা বিরোধী অপরাধের জড়িতদের। এই যে 25 জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি। তারা সেনাবাহিনীর বাইরে এসে, সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে। 999 জন ভালো আর একজন খারাপ, তার জন্য পুরো বাহিনীকে বদনাম রটানো, কুৎসা রটানো কিন্তু কোনো দেশপ্রেমিকের কাজ নয়। আসামিদের সঙ্গে বৈষম্য করা যাবে না বলে উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, অন্য আসামিদের মতোই তাদেরও জেলে রাখতে হবে, প্রয়োজনে ডিভিশন দেওয়া যেতে পারে। একই সময় ব্যারিস্টার আরমান বলেন, যেসব ব্যক্তি ওয়ারেন্টভুক্ত আসামিদের দেশ ছাড়তে সহায়তা করেছেন, তাদেরও আইনের আওতায় আনা উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টা সাবজেক্ট সৃষ্টি করছেন, আমি এর বিপক্ষে। কোনো বৈষম্য চলবে না কারো সাথে। যে আইজিপি, মন্ত্রী, এমপি এবং অন্যান্য লোকেরা যদি কারাগারে থাকতে পারে, যে দেশের নিয়ম মতো কারাগারে থাকতে পারে, এনাদের একই জায়গায় থাকতে হবে। ওয়ারেন্ট থাকা অবস্থায়, পাসপোর্ট বাতিল অবস্থায় ক্যান্টনমেন্টের ভিতর থেকে কেমন করে তারা দেশ ত্যাগ করলো, এই ব্যাপারে একটি উচ্চপদস্থ কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি। এবং যারা সে সময় কর্মরত ছিল, তাদের হাত থেকে আমাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা দিয়ে আমরা নিশ্চিত থাকতে পারি কিনা একজন ভিকটিম হিসেবে। এদিকে অভিযুক্ত সেনা সদস্যদের আদালতে হাজির করায় সেনা প্রশাসনকে সাধুবাদ জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে তাদের কোথায় রাখতে হবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইখতিয়ার বলে জানান তিনি। আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনী প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আর সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে, এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। বিচারের এই পর্যায়ে ভুক্তভোগীদের আশা, দীর্ঘদিনের গুমের ঘটনায় দ্রুতই ন্যায় বিচার হোক। শাহরিয়ার পুলক, এখন ঢাকা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত উপদেষ্টাদের সরকারে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদিকে সংবাদ সম্মেলনে সরকারের তত্ত্বাবধায়ক ভূমিকা নিয়ে একই দাবি করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সানি মিথা। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির নেতারা। এর ধারাবাহিকতায় এবার একই দাবিতে সরব দলটির অন্যান্য জ্যেষ্ঠ নেতারাও। বুধবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুতই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত উপদেষ্টাদের সরকারে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি। এখানে সরকারের ভিতরে, সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে,
তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না। বর্তমান সরকারের আমলে মব সৃষ্টি করে দাবি দেওয়া করা হচ্ছে বলেও অভিযোগ করেন আমির খসরু। সরকারকে প্রভাবিত করে বিভিন্ন পদে নিয়মের বাইরে পদায়ন হচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। অনেকগুলো পদায়ন, অনেকগুলো বদলি, অনেকগুলো সরকারের অবস্থান, যে কিছু কিছু লোক এগুলোকে প্রভাবিত করছে। এদিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের সহযোগিতা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার কণ্ঠেও ছিল অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান। এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের সম্পর্কিত কোনো লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয়। তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে? যে সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন, তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সব উপকরণই জুলাই সনদে রয়েছে জানিয়ে নোট অফ ডিসেন্ট রেখেই জুলাই সনদ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির রিজভী। জুলাই সনদের মধ্যে যে অঙ্গীকারগুলো করা হয়েছে। সানিম রিধা, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, বরং সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি এই অ্যাসিউরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই, বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে। এটা বলতে তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে একটা নিরপেক্ষ ভূমিকা চেয়েছে, ওটা তাদেরকে অ্যাসিওর করা হয়েছে। এদিকে বিএনপির পর আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে জামায়াত ও এনসিপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল 5টায় এনসিপি ও 6টায় জামায়াতের নেতারা বৈঠকে অংশ নেবেন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, গতকালকে বিএনপির পরে আজকে জামায়াত এবং এনসিপির সাথে বৈঠক প্রধান উপদেষ্টার, কি বিষয় নিয়ে আলাপ হতে পারে? আর স্বাক্ষর নিয়ে এনসিপি আলাদাভাবে আসলে কোনো চিন্তাভাবনা কিংবা কোনো ধরনের আলাপ প্রধান উপদেষ্টার সাথে হতে পারে কিনা, কিংবা কোনো বরফ গলতে পারে কিনা, কোনো তথ্য আছে আপনার কাছে? নিশ্চয়ই গালিব, গণ অভ্যুত্থানের যে সংস্কার যে প্রস্তাবনা বা সংস্কার যে সনদ, সেই সনদে এনসিপি যেহেতু স্বাক্ষর করেনি, সেখানে বাকি 25টি দল অংশগ্রহণ করেছে, স্বাক্ষর করেছে। কিন্তু এনসিপি তারা যে দাবি তুলেছিল যে এটার আইনি ভিত্তি কি হবে, অর্থাৎ এর জন্য যে গণভোট প্রয়োজন, সে গণভোটের স্বাক্ষর কে করবেন, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা, এটি নিয়ে একটি যেহেতু দ্বন্দ্ব রয়েছে, তারা চায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি আদেশ জারি হবে এবং গণভোটের একটি প্রশ্ন থাকবে, যে প্রশ্ন মূলত যেখানে প্রশ্নের ধরন নিয়ে কিন্তু এখনো যে জটিলতাগুলো রয়ে গেছে, এই জন্য তারা মূলত স্বাক্ষর করেনি। সে বিষয়ে তারা স্বাক্ষর করবে কিনা এই বিষয়টি নিশ্চয়ই তো আলাপ হবে। পাশাপাশি এনসিপির আরও বেশ কিছু দাবি দেওয়া তো রয়েছেই, বিশেষ করে তাদের যেহেতু দীর্ঘদিন ধরে তাদের প্রতীক শাপলা ইস্যু এখনও নির্বাচন কমিশনের যে তারা তাদেরকে সেই প্রতীক দেয় নাই, এইটি তো একটা বিষয় রয়েছে। এছাড়া এই বিষয়গুলো তো প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকে বিষয়গুলো আসতে পারে। এছাড়া আজকে একই সঙ্গে জামাত ইসলামের সঙ্গেও বৈঠক হবে। মূলত বিকেল 5টায় এনসিপি নেতাদের সঙ্গে প্রথমে বৈঠক হবে। এনসিপির পক্ষ থেকে এই প্রতিনিধি দলে থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, থাকবেন মুখ্য সংগঠক সার্জিস আলম, এছাড়া এনসিপি নেতা সামান্তা শারমিন এবং খালিদ সাইফুল্লাহ। এছাড়া জামাত ইসলামের নেতৃত্বে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বিকেল 6টায় এই প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনায় তারা বৈঠক করবেন। এবং জামাতেরও বেশ কিছু বিষয় রয়েছে যে তারা জুলাই সনদে স্বাক্ষর করলেও এর আইনি ভিত্তি স্পষ্ট এখনো হয়নি। এর আইনি ভিত্তির জন্য তারা বলে আসছে যে গণভোট তারা আগে চান।
নির্বাচনের দিনে গণভোট করতে গেলে বেশ কিছু জটিলতা তৈরি হবে, এজন্য তারা নভেম্বরে গণভোট চেয়েছেন। এছাড়া নির্বাচনের জন্য যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আইনি ভিত্তি, সেটিও কিন্তু সুরা হয়নি, এবং একই সঙ্গে নোট অফ ডিসেন্ট যেগুলোতে রয়েছে সেগুলো ছাড়াই তারা গণভোটের প্রস্তাব দিয়ে আসছেন, এবং সেটি বাস্তবায়নের জন্য ঐকমত্য কমিশনের দীর্ঘ 2-2.5 মাস ধরে আলোচনা হয়েছে, কিন্তু এখনও সেটি সুরা হয়নি। এখন যেহেতু ঐকমত্য কমিশনের মেয়াদ আর 30 এই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে, এর মধ্যে এই বিষয়গুলো সুরাহা করতে চান। যদিও বিএনপির পক্ষ থেকে গতকাল যে বলা হয়েছিল যে উপদেষ্টা পরিষদকে বা এই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে, দলীয় লোকজনকে এই তত্ত্বাবধায়ক বা এই অন্তর্বর্তী সরকার থেকে বাদ দিতে হবে, এই বিষয়গুলো বিএনপির দাবি ছিল। এখন এনসিপি এবং জামাত এই বিষয়ে আরও কি বলে, এই বিষয়ে আমরা জানতে পারবো বৈঠকের পরে। ছিল গালিব। আজকে জামাত এবং এনসিপির নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে বিষয়ে জানাচ্ছিলেন যমুনার সামনে থেকে হাসিব বিল্লাহ। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। এর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে অ্যাডভোকেট শরীফ ভুইয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনলে বর্তমান সরকারের ওপর কোনো প্রভাব পড়বে না। আরও জানাচ্ছেন তৌহিদুল তারেক। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আবেদনে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল শুনানি শুরু হয় মঙ্গলবার। বুধবার দ্বিতীয় দিনের শুনানিতেও যুক্তিতর্ক তুলে ধরেন রিটকারী বদিউল আলম মজুমদারের আইনজীবী অ্যাডভোকেট শরীফ ভুইয়া। শুনানি শেষে তিনি জানান, তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ বিচারিক ক্ষমতার বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এই রায় দিতে গিয়ে ওনারা বিচার বিভাগকে যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করেননি। ওনারা বিচারিক ক্ষমতার বহির্ভূত কাজ করেছেন। ওনারা এই রায় দিতে গিয়ে যেই কাজ বাংলাদেশের সংসদের বা নির্বাহী বিভাগের করার কথা সেই কাজও ওনারা দায়িত্ব নিয়েছেন। কাজেই ওনাদের যে ক্ষমতা সেই ক্ষমতাটা ওনারা ছাড়িয়ে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করেছেন। আইনজীবী শরীফ ভুইয়া আরও জানান, সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও বর্তমান সরকারের উপর কোনো প্রভাব পড়বে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি এই রায়ের ফলে ফিরে আসে, তাতে করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার উপরে এটার কোনো প্রভাব পড়বে কিনা। এই ক্ষেত্রে আমরা খুবই সুস্পষ্টভাবে বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর কোনো প্রভাব ফেলবে না। আগামী বৃহস্পতিবার শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। উল্লেখ্য, 24-এর গণঅভ্যুত্থানের পর 27 আগস্ট তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আদালতে আবেদন জানান সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। পরে এর পক্ষভুক্ত হয় বিএনপি ও জামায়াত। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। নির্বাচন আয়োজনে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন, সাফ জানালো সিইসি। নির্বাচনের সততার সাথে কাজ করলে ইউএনওর সাথে থাকবে কমিশন, অন্যথায় পার পাওয়ার সুযোগ নেই বলে হুঁশিয়ারি করেছেন ইসির অন্য কমিশনাররা। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণে আরও বলা হয়, নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের আবহ তৈরি করা হচ্ছে, তাতে ভয়ের কোনো কারণ নেই। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের দেখভাল থেকে শুরু করে সুষ্ঠু নির্বাচনের অন্যতম দায়িত্বের ভার থাকে জেলা উপজেলা নির্বাচন অফিসারদের। বিগত সময়ে এসব কর্মকর্তাদের অনেকের পক্ষপাতদুষ্ট ভূমিকায় নির্বাচন নিয়ে জনমনে কাটেনি শঙ্কা। বুধবার আসন্ন সংসদ নির্বাচন ঘিরে ইসির নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত প্রশিক্ষণের এই আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় কর্মকর্তাদের দায়িত্ব পালনে নিরপেক্ষতার বিষয়ে। এ সময় নির্বাচনের সততার সাথে কাজ করলেই ইউএনওদের সাথে রয়েছে ইসি, অন্যথায় পার পাওয়ার সুযোগ নেই বলে হুঁশিয়ারি করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। একই সাথে আইন অনুযায়ী রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি মাঠ পর্যায়ে বাস্তবায়ন জরুরি বলে মত দেন নির্বাচন কমিশনাররা। আপনারা কিন্তু একটা ওয়ান অফ দি কি প্লেয়ার্স to ensure that the environment remains conducive এবং নির্বাচন মাঠে যারা আছেন তারা যেন তাদের আচরণবিধি মেনে চলেন এবং থ্রেশহোল্ডের উপরে না যান। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মান সম্মান আমাদের যে বুলণ্ঠিত হয়েছে এতে কোনো সন্দেহ নাই, এর মধ্যে আমিও একজন। সুতরাং আমাদের যে সুযোগটি এসেছে এটি কাজে লাগাতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে কাজ করবে
এটি স্বাভাবিক এবং এই সময়ে আপনার সততা নিষ্ঠা দেখানোর সুযোগ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের দেয়ালে ফিট ঠেকেছে উল্লেখ করে সব প্রতিকূলতা নিরসন করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির কথা ওঠে নির্বাচন কমিশনারের কণ্ঠে। একটা ইফেক্টিভ ইলেকশনের জন্য যে ধরনের কাজ করা প্রয়োজন ফার্স্ট ক্লাস আপনি নেবেন, এই দায়িত্ব আপনি নিয়েছেন। খোদা না করুক এই ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি, বিশ্বের কাছে, মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব। এ সময় নির্বাচন আয়োজনে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন, এমনটাই স্পষ্ট করেন প্রধান নির্বাচন কমিশনার। একই সাথে ইউনোদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে সতর্ক করেন তিনি। আমরা চাই সর্বস্তরে সবাই আমরা আইন মেনে চলব, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আইনকে এস্টাবলিশ করব। সবকিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নাই, সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে বাক্স দখল করে বাড়ি চলে গেছে আর আপনি গিয়ে হাজির হলেন। সেটা যাতে না হয়, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত প্রশিক্ষণ চলমান রাখছে ইসি। নিরপেক্ষ নির্বাচন আয়োজনের করণীয় ঠিক করতে পর্যায়ক্রমে দেশব্যাপী ছড়িয়ে দিতে চায় নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশনের আচরণে সন্তুষ্ট নয় জাতীয় নাগরিক পার্টি। তবে কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানযোগ্য বলে যুক্তরাষ্ট্রের IRI প্রতিনিধি দলকে জানিয়েছে দলটি। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতারা। বৈঠকে আগামী নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া। আলোচনায় জায়গা পেয়েছে আগামী নির্বাচনের প্রক্রিয়া, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও। আমাদের সিম্বল নিয়ে যা হচ্ছে যে বিষয়গুলো এখন পর্যন্ত পেন্ডিং আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে উদ্বেগ আমরা তাদের সাথে শেয়ার করেছি। আগামী ইলেকশনের নিরপেক্ষতা নিয়ে, তারপরে ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার জন্য যেসব শর্তগুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের। 7 মাস পর পটুয়াখালীতে জুলাই অভ্যুত্থানের শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় 2 জনকে 13 বছর ও 1 জনকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার 3 আসামির বয়স বিবেচনা নিয়েই এই রায় দেন পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তবে রায় নিয়ে অসন্তোষ জানিয়েছে বাদীপক্ষ। জসিম পারভেজের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। গেল বছরের জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে নিহত হয় বাবা জসিম উদ্দিন। সেই শোক কাটতে না কাটতেই নিজের জীবনে নেমে আসে দুর্বিষহ কালো আধার। চলতি বছরের 18 মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়িতে ফেরার পথে ধর্ষণের শিকার হন জুলাই আন্দোলনে নিহত জসিমউদ্দিনের মেয়ে লামিয়া। রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় তাকে। এ ঘটনায় নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন। তবে গভীর মানসিক আঘাতে ভুক্তভোগী লামিয়া বাধ্য হয় আত্মহত্যা করতে। বুধবার দুপুরে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই মামলায় রায় দেয়। রায়ে 2 জনের 13 বছর করে ও 1 জনের 10 বছরের কারাদণ্ড দেয় আদালত। 3 আসামির বয়স বিবেচনায় এই রায় দেয়া হলেও বাদীপক্ষের দাবি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের। তবে রায়ে সন্তুষ্টি জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। ওদের সর্বোচ্চ আমি ফাঁসি চাইছি, ফাঁসি নয় কিসের জন্য 13 বছরেরই দিল, আর ঠিকই আমার সামনে দিয়ে 13 বছর হাইটটা দিতে পারবো। সঠিক রায় আমরা পাই নাই, জীবনের বিনিময়ে মাত্র 10 বছর, এটা আইন হইতে পারে না। এর রায় আমি সঠিক খুশি না, আমার তো আর কোনো কৈফিয়ত নাই। এই রায় আমি কিসের জন্য 10 বছর জীবন ত্যাগ হইলে এই দর্শনে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শেষে আজকে রায় প্রদান করে। সঙ্গত কারণেই আমরা সর্বোচ্চ শাস্তি আসামির হয়েছে এবং আমাদের রাষ্ট্রপক্ষ থেকে আমরা সন্তুষ্ট। আসামিদের প্রত্যেকের বয়স 17 বছর। রায় ঘোষণার পর তাদের যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। এখন পটুয়াখালী।
চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পুলিশকে ছুরিকাঘাত করে পালানো ছিনতাইকারী আকাশকে 6 সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর অভিযানে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এক চীনা নাগরিককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের পর গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল এই ছিনতাইকারী। আরও জানাচ্ছেন ফয়সাল করিম। প্রথমে পুলিশের সাথে ধস্তাধস্তি, এরপর তাদের একজনকে ছুরিকাঘাত করে পলায়ন। দৌড়ে পিছু নিয়েও গণপিটুনিতে আহত ছিনতাইকারীর নাগাল পায়নি পুলিশ। দেখে সিনেমার দৃশ্য মনে হলেও বাস্তবে এটি মঙ্গলবার রাতের চট্টগ্রাম মেডিকেল কলেজের একটি ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ। পুলিশ হেফাজত থেকে সংঘবদ্ধভাবে আসামি ছিনিয়ে নেওয়ার এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় চট্টগ্রামে। এরপর তাদের ধরতে অভিযানে নামে পুলিশের একাধিক টিম। রাতভর অভিযান চালানোর পর চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে পালিয়ে যাওয়া আসামি ইমাম হোসেন আকাশ সহ চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। মূল যে ছিনতাইকারী গতকালকে যে ছিলেন, চিকিৎসাধীন ছিলেন, তাকে আমরা সীতাকুণ্ড এরিয়া থেকে আমরা করি, সীতাকুণ্ডের কুমিরা থেকে, এবং অন্যান্য যারা আছে ছোট পিসি আকাশ, যেটা আমার পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে, তাকে আমরা পদেঙ্গা থেকে অ্যারেস্ট করি এবং অন্যান্যগুলোকে নগরের বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যারেস্ট করি। মোট 7 জনকে আমরা অ্যারেস্ট করি। পুলিশ বলছে চট্টগ্রাম শহরের পথচারী বা ভিকটিমদের ছুরি মেরে ছিনতাই করে এই চক্র। আত্মীয় স্বজন নিয়ে যারা গড়ে তুলেছে নিজস্ব বাহিনী, যাদের সবার নামে নগরের বেশ কয়েকটি থানায় আছে মামলা। শুধু আকাশের বিরুদ্ধেই আছে চুরি ছিনতাইয়ের ডজনখানেক মামলা। অর্থাৎ এভাবেই তারা বলতে গেলে সবাই আত্মীয় স্বজন, এইসব কাজে তারা জড়িত। আমি আবার বন্দর থানার অফিসার ইনচার্জ এবং বন্দর থানা থেকে যিনি সম্প্রতি পদেঙ্গা থানায় গেছেন, ওই 2 অফিসার ইনচার্জ আমাকে যেটা ব্যাখ্যা করলেন যে এরা দুর্ধর্ষ ছিনতাইকারী। এর আগে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দর এলাকায় এক চীনা নাগরিককে ছিনতাই করে মোবাইল মানিব্যাগ হাতিয়ে নেয় আকাশ। পরে গণপিটুনিতে আহত হয় সে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। রাজধানীতে রিকন্ডিশন গাড়ির শোরুমে বিদেশে বসেই চাঁদাবাজির কলকাঠি নাড়ছে পলাতক যুবলীগ নেতা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই ককটেল বিস্ফোরণের মতো ঘটনার শিকার হতে হচ্ছে কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানকে। ব্যবসায়ীরা বলছেন প্রশাসনের গাফিলতিতেই এমনটা হচ্ছে। রাজীব শেখের ক্যামেরায় আরও জানাচ্ছেন শারিয়ার জামান পুলক। ঢাকা মেট্রো ল 18-11-46 পেছনে থাকা একটি প্রাইভেট কারের ড্যাশ ক্যাম ফুটেজে ধরা পড়ে আতঙ্কের মুহূর্ত। বাইকে থাকা 2 জন কালো শার্ট পরা ব্যক্তি কিছু একটা ছুঁড়ে মারছেন গাড়ির শোরুমের দিকে। মুহূর্তেই বিস্ফোরণ। শোরুমের কাচের দেয়াল ভেঙে ধসে পড়ে কোটি কোটি টাকার দামি গাড়ির উপর। ধোঁয়া আর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সাম্প্রতিক সময়ে রাজধানীর কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত বিস্তৃত গাড়ির শোরুমগুলোকে টার্গেট করা হচ্ছে। এ সময় অন্তত 12টি বিক্রয় কেন্দ্রে ককটেল হামলা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই টার্গেট করা হচ্ছে। শুধু হামলাই নয়, হুমকি আসছে মেরে ফেলারও। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী আমাদের জানান, তার শোরুমে এর আগেও 2 বার হামলা চালিয়েছে চাঁদাবাজ চক্র। এছাড়া এখনও ফোন আসছে আমাদের কন্টিনিউয়াসলি। এই হামলার পরে ফোন এসেছে আমাদের কাছে। 10 লাখ টাকা আগে চাওয়া হয়েছিল, এখন বলেছে 10 লাখ টাকায় হবে না, এখন জানের জীবন নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। হামলার পরই আমাদেরকে ফোন দেওয়া হয় এবং ফোন দিয়ে বলা হয় যে এরপরে আরও বড় হামলা হবে। আর হামলার পর শুরু হয় ভয় দেখানোর বার্তা। বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আসে মেসেজ, দাবি করা হয় টাকা। আশেপাশের শোরুমগুলোতেও ফোন দিয়ে হুমকি দেওয়া হয়, চাঁদা না দিলে পরের টার্গেট হবে তারা। কি কাজ কিছুক্ষণ আগে কেমন লাগলো বেগরের ভিতরে? আপনারা কি ঝামেলা শেষ করবেন না আমি কন্টিনিউ ঝামেলা চালাই যাব? তুমি জানো না তোমার বড় ভাই থেকে যাই না, নাইলে আগামী সপ্তাহে এবার বসকে দিন। এবার 3 গুলি করাম 10 রাউন্ড। ভেজালটা তো হইতো না। লাস্ট টাইম আমি যখন বলছি 10 লাখ টাকা পেমেন্ট পাঠায় দাও, তখন পাঠায় দিলে তো আজকে হইতো না। এই যে ভাই সোজা কথা, আপনার 10 লাখ টাকা, আপনার 10 লাখ টাকা লাগবে, এটা সোজা কথা বললেই হইতো। অনুসন্ধানে উঠে এসেছে অভিযোগকারীর কাছ থেকে চাঁদা দাবি করা ব্যক্তির নাম তান কাশেম ভূঁইয়া। একসময় যুবলীগ নেতা, যিনি আওয়ামী লীগ সরকার আমলে ছিলেন বিভিন্ন মিছিল ও সমাবেশের সামনের সারিতে। কিন্তু এখন তার অবস্থান লন্ডনে। সেখান থেকেই এই চাঁদাবাজি চক্র পরিচালনা হচ্ছে।
ফোনে যোগাযোগ করলে পাওয়া যায় অভিযুক্ত যুবলীগ নেতা তান কাশেম ভূঁইয়াকে। তবে চাঁদাবাজির সাথে জড়িত কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। কোন জায়গায় চাঁদা হয়েছে, কি হয়েছে না হয়েছে আলাপ করব না, 2 ঘন্টা একটু বিজি আছি। ক্ষমতা হারানোর পরও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের কিছু প্রভাবশালী সদস্য এই চাঁদাবাজি চক্রের সিন্ডিকেটের সাথে যুক্ত আছে। অভিযোগ উঠেছে প্রশাসনিক শিথিলতা ও রাজনৈতিক ছত্রছায়ায় তারা এখনও সক্রিয়। দেশের রিকন্ডিশন গাড়ির আমদানিকারকদের সংগঠন বারবিটার সভাপতি আব্দুল হক জানান, এত বড় পরিসরে চাঁদাবাজির ঘটনা এর আগে ঘটেনি। মামলা করার সাহসও পাচ্ছেন না ব্যবসায়ীরা। চলতি মাসের মধ্যে ব্যবস্থা না নিলে আগামী মাস থেকে গাড়ি কেনাবেচা বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। যুবলীগ করতে এক সময়, এবং এখন তার ওই পরিচয়ও সে দেয়, পুলিশের কাছে দেয়, দিয়ে হুমকি দেয় যে আগামী দিনে আমরা ক্ষমতায় আসবো, তখন তোদের দেখে নেব। যে লোক এটা অর্গানাইজ করছে এখানে কোনো কানেকশন থেকে থাকতে পারে, কালো টাকাও এইসব ব্যবসা এসছে। খুব অবাক হবার, বেশি অবাক হব না যদি আমাদের এখানে কেউ এরকম এসে থাকে, তার সাথে সংযোগ আছে, এটা উড়িয়ে দেওয়া যায় না যে তারা হয়তো তাকে সহযোগিতা করছে। ভাটারা থানার অপারেশন পুলিশ পরিদর্শক জানান, মামলা করা হলে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রাথমিক জিডির ভিত্তিতে তদন্ত চলছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এবং আমরা এখনো তদন্তাধীন আছি, আমরা তদন্ত করে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি এই ঘটনায় কারা জড়িত, এবং বিদেশি যে নাম্বার থেকে কল দিয়ে এভাবে চাঁদা দাবি করতেছে, যদিও এখনো পর্যন্ত চাঁদা তারা প্রদান করেনি, চাঁদা দাবি করতেছে। এই দাবির বিষয়ে আমরা এই কমপ্লেনটা নিয়ে কাজ করতেছি। বর্তমানে দেশে নতুন ও রিকন্ডিশন ব্যক্তিগত গাড়ির বাজার 30,000 কোটি টাকার বেশি। এর মধ্যে 70 থেকে 75% রিকন্ডিশন গাড়ির দখলে। একদিকে আতঙ্ক, রাতে শোরুমের সামনে ককটেল বিস্ফোরণ, অপরদিকে প্রশাসনিক কার্যক্রম এখনও কাগজে কলমে আটকা। গাড়ি ব্যবসায়ীরা বলছেন, তাদের ভিতর থেকে যদি এই ভয় না দূর হয় তবে শুধু গাড়ি ব্যবসায়ী বন্ধ হবে না, বন্ধ হয়ে যাবে দেশের সবচেয়ে বড় রাজস্বের চাকাও। তারা দাবি করছেন, এই চাঁদাবাজরা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের যদি অবিলম্বে গ্রেফতার না করা হয় তাহলে আগামী মাস থেকে টোটাল শাটডাউন কর্মসূচিতে যাবেন তারা। শাহরিয়ার সামান পুলক, এখন ঢাকা। নিরাপদ সড়ক নিশ্চিতে আগামীতে লাইসেন্স পেতে হলে 60 ঘন্টা প্রশিক্ষণ থাকতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজলুল কবির খান। রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় উপদেষ্টা আরও বলেন, চালকরা প্রশিক্ষণ প্রাপ্ত না হওয়ায় দুর্ঘটনা বাড়ছে। রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় উপদেষ্টা আরও বলেন, চালকরা প্রশিক্ষণ প্রাপ্ত না হওয়ায় দুর্ঘটনা বাড়ছে। জানান, আগামী মাসের মধ্যেই চালকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবে সড়ক মন্ত্রণালয়। সচেতনতা বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মন্ত্রণালয় থেকে 10,000 হেলমেট বিতরণ করা হবে বলেও জানান উপদেষ্টা। সামনে লাইসেন্স পেতে হলে আপনাকে 60 ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে, এবং এই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব। এবং আপনি যখন প্রশিক্ষণ নেবেন তা আপনার তো আয় থাকবে না, সেই জন্য আমরা প্রশিক্ষণ একটা ভাতা আপনাদেরকে দেব। যেসব সড়কে যে নির্মাণ কাজ চলতেছে এবং যাত্রীদের ভোগান্তি হচ্ছে, সেই সব এলাকায় আমরা 10,000 হেলমেট দেব, এবং আজকে প্রতিনিধিত্বমূলকভাবে কয়েকজনকে হেলমেট দেওয়া হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, দিনে দুপুরে মাত্র 3 মিনিট 57 সেকেন্ডে বিশ্বের সবচেয়ে বড় আর্ট মিউজিয়াম থেকে মহামূল্যবান অলংকার চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। মিউজিয়ামের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হওয়ার পর চলছে তীব্র সমালোচনা। 3 দিন পার হলেও ধরাছোঁয়ার বাইরে চোরচক্রের 4 সদস্যই। আরও জানাচ্ছেন জাহানারা ভূঁইয়া। কঠোর নিরাপত্তার বেড়াজাল ফাঁকি দিয়ে বিশ্বখ্যাত প্যারিসের লুভ মিউজিয়ামে ডাকাতির ঘটনায় চোখ কপালে সবার। দিনে দুপুরে ফরাসি রাজ পরিবারের নেপোলিয়ন যুগের অলংকার চুরি যাওয়াকে শতাব্দীর শীর্ষ ডাকাতি বলে মনে করা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। মাত্র কয়েক মিনিটে কিভাবে হলো দুর্ধর্ষ এই চুরি, তার তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। প্রতিদিনের মতো রোববারও সকাল 9টায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মিউজিয়ামটি। দর্শনার্থীরা যখন প্রধান ফটক দিয়ে প্রবেশ করে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত মোনালিসা চিত্রকর্ম দেখছিলেন, ঠিক সেই সময়ে মিউজিয়ামের দক্ষিণ পাশের ভবনে চলছিল চুরির প্রস্তুতি। 9:30টার দিকে সেখানে মই বেয়ে উপরে উঠে আসতে শুরু করেন 4 জন।
চোর চক্রের 2 জন জানালা ভেঙে বেলকনি দিয়ে ভেতরে প্রবেশ করে। ঠিক 9:34 গ্যালারির ভেতরে অবস্থান নেয় চোর। ফ্রান্সের সংবাদ মাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায় এদের একজন ভেস্ট পরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে প্রদর্শনী বাক্স জোর করে খোলার চেষ্টা করছে। গ্যালারির ভেতরে ঢুকে অমূল্য 9টি অলংকার নিয়ে বের হয়ে যেতে চোর চক্র সময় নেয় মাত্র 3 মিনিট 57 সেকেন্ড। চুরি হওয়া অলংকারের মধ্যে রয়েছে নেপোলিয়ান বেনাপোর্ট 1810 সালে তার দ্বিতীয় স্ত্রী মেরি লুইসকে বিয়ের সময় উপহার দেয়া গলার হার ও কানের দুল, যা মূল্যবান ধাতু পান্না ও হীরা দিয়ে তৈরি। ফরাসি কুইন হর্টেন্স এবং মেরি এমিলির পরা টায়রা, নেকলেস এবং একজোড়া কানের দুলও চোরের থলিতে যায়। এছাড়াও নেপোলিয়ানের তৃতীয় স্ত্রী ইউজেনির ডায়মন্ডের ব্রুচ নিয়ে যায় তারা। তবে ইউজেনের মুকুট চুরি করতে ব্যর্থ হয় চোর দল। চুরির ঘণ্টাখানেকের মধ্যেই লুভ মিউজিয়ামের বাইরে থেকে উদ্ধার করা হয় তা, যা 1354টি ডায়মন্ড ও 56টি পান্না দিয়ে তৈরি। চলতি শতকের সবচেয়ে আলোচিত চুরির ঘটনায় এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি ফরাসি পুলিশ। অলংকার উদ্ধারের পাশাপাশি চোর চক্রের 4 জনকে ধরতে জোরদার অভিযান চালাচ্ছে তদন্ত দল। লুভ মিউজিয়ামের এই ঘটনাকে ঐতিহ্যের উপর আক্রমণ বলছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এবং দ্রুত এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার অঙ্গীকার জানিয়েছেন তিনি। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।